এই বিয়েটা প্লিজ করবেন না দিহান ভাই। আমি ভালোবাসি আপনাকে, আপনি কেন বুঝতে পারছেন না? কথাটা বলতে গিয়ে রাত্রির গলা ধরে আসে। তবে দিহান বেজায় বিরক্ত হয়, গমগমে কণ্ঠে শুধায়। এখানে বোঝার কিছু নেই রাত্রে। আমাকে প্লিজ আর এসব বলতে এসো না। কেন বলবো না? বলবো। ১০০ বার বলবো, ১০০০ বার বলবো আমি ভালোবাসি আপনাকে। রাত্রি এবার কেঁদেই ফেলে কথাটি বলতে বলতে। সে এতক্ষণ অনেক কষ্টে কান্না আটকে রেখেছিল, কিন্তু আর কতক্ষণ। দিহান কণ্ঠে শত বিরক্তি নিয়ে শোধায়। ওহ প্লিজ রাত্রি, তোমার এই মেলো ড্রামা বন্ধ করো। অন্তত আমার সামনে এসব করতে এসো না। আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোমাকে ভালোবাসি না। তুমি শুধুই আমার কাছে আমার মামাতো বোন। এর বেশি আমি তোমাকে নিয়ে ভাবি না। আর তুমিও এসব আউল ফল চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। দিহানের কথায় তেতে ওঠে রাত্রি। আউল ফল বলবেন না দিহান ভাই। কাউকে ভালোবাসাটা মোটেও কোনো আউল ফল জিনিস নয়। ঠিক আছে, বলবো না। কিন্তু আমার প্রতি তোমার যাই অনুভূতি থাকুক না কেন, সেসব কিছু মাথা থেকে ছেড়ে ফেলো। আর হ্যাঁ, শুনে রাখো, এই বিয়ে ভাঙবে না। বিয়েটা আমি অর্পিতাকেই করবো। দিহান ভাই। আহত দৃষ্টিতে তাকায় রাত্রি দিহানের পানে। এই মানুষটাকে তো সে কম বোঝানোর চেষ্টা করলো না, কিন্তু মানুষটা তার ভালোবাসাটা বুঝলই না। সে আর কি করলে মানুষটা বুঝবে সেটা ভেবে পায় না রাত্রি। তবুও শেষবারের মতো শুধায়। আপনি কি সত্যি বিয়েটা করবেন? দিহান রাত্রির ছোট্ট হৃদয়টাকে খণ্ড বিখণ্ড করে পাষাণের মতো উত্তর দেয়, হ্যাঁ। রাত্রি চোখের পানিটুকু মুছে নেয়, তবুও কথা বলতে গেলে কণ্ঠ রোদ হয়ে আসছে। সে কান্না ভেজা কণ্ঠে বলে। আপনি বুঝবেন দিহান ভাই। আমার ভালোবাসাটাকে একদিন ঠিক বুঝবেন আপনি। তবে সেদিন হয়তো আর আমি থাকবো না। সেদিন আপনার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আসি দিহান ভাই। আর কোনোদিনও আপনাকে জ্বালাতে আসবো না আমি। ভালো থাকবেন আপনি। আর নতুন জীবনের জন্য শুভকামনা রইল। রাত্রির দু চোখ আবারও জলে ভরে উঠেছে, কপল বেয়ে হু হু করে তারা গড়িয়ে পড়তে। রাত্রি সেগুলো আবার মুছে নেয়। রাত্রি দিহানের ঘর থেকে বেরিয়ে আসার জন্য পা বাড়ায়। এদিকে দিহানের মনে চিন্তারা সব হানা দেয় হুড়হুড়িয়ে। মেয়েটা কি বলল? যেদিন সে থাকবে না, এর দ্বারা মেয়েটা কি বুঝতে চাইলো? থাকবে না মানে কি? কোথায় যাবে মেয়েটা? আচমকা দিহানের মাথায় এসে ভর করে খারাপ চিন্তাগুলো। মেয়েটা আবার উল্টোপাল্টা কিছু করে ফেলবে না তো? মেয়েটা যে বয়সের মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম একটা ঘটনার পর উল্টোপাল্টা কিছু করে ফেলা অস্বাভাবিক কিছু নয়। না না, মেয়েটা যদি এমন কিছু ভেবে থাকে তাহলে মেয়েটাকে থামাতে হবে, বুঝাতে হবে। দিহান রাত্রিকে থামিয়ে দেয়। দাঁড়াও রাত্রি। রাত্রি দাঁড়ায়, পিছু ঘুরে শুধায়। কিছু বলবেন দিহান ভাই? তুমি কোথায় যাবে রাত্রি? জিজ্ঞেস করে দিহান। রাত্রি প্রথমে বুঝতে পারে না দিহান তাকে কি বলতে চাইছে, তবে অল্পক্ষণের মধ্যেই বিষয়টি তার মাথায় খেলে যায়। মুখে অদ্ভুত হাসি ঝুলিয়ে শুধায়। আমি আপনাকে মুক্তি দিয়ে চলে যাব দিহান ভাই। তবে আপনি এ নিয়ে চিন্তা করবেন না। আপনি যেমনটা ভাবছেন আমি ওরকম কিচ্ছু করব না। আমি এমনিতেই চলে যাব। রাত্রির মুখে এখনো সেই হাসি ঝুলে রয়েছে। সে হাসি দেখে দিহান ভয় পায়। মেয়েটা এমন করে হাসছে কেন? এমন অদ্ভুত কথাবার্তা বলছে কেন? রাত্রি ইতিমধ্যেই দিহানের দরজার চৌখাট পেরিয়েছে। সে আরও একবার দৃষ্টি দেয় দিহানের দিকে। খুব মনোযোগ দিয়ে নিবিড় দৃষ্টিতে দেখে দিহানকে। দিহান তখন বোধহয় ভাবনায় মশগুল। সে খেয়াল করে না রাত্রির চোখে সে অসহায় চাহনি। খেয়াল করলেও বা কি, রাত্রি একটা দীর্ঘশ্বাস ফেলে চলে আসে সেখান থেকে। দিহানের তখন ভাবনার ঘোর কাটে। সে মেয়েটাকে বারবার ডাকতে থাকে। রাত্রি শুনে যাও রাত্রি। রাত্রি বাইরে থেকেই দিহানের ডাক শুনে, তবে আর ফিরে যায় না। সেদিনের পর থেকে রাত্রি আর দিহানের ঘরে গেল না, আর না দিহানের সামনে। দিহান যার পরনায় অবাক। যে মেয়ে সারাক্ষণ তার সামনে ঘুরঘুর করত, সে মেয়েকে আজ 15 দিনের মধ্যে চোখেই দেখল না। মেয়েটা সবসময় ঘরেই থাকে। একই বাড়িতে তাদের বাস হলেও রাত্রিকে সে এই কয়টা দিনে একটাবারের জন্যও দেখেনি। রাত্রি সবে এসএসসি পরীক্ষা দিয়ে উঠল, তাই তার স্কুল কলেজ সব বন্ধ। এই জন্য তাকে বাইরে কোথায়ও দেখার সুযোগ নেই। কি জানি মেয়েটা ঘরের মধ্যে সারাক্ষণ কি করে। দিহান একটু চিন্তিত হলেও একদিক দিয়ে খুশি হয়। যাক, মেয়েটা তাকে আর বিরক্ত করছে না, ভালোই হয়েছে। এখন শুধু ভালোই ভালোই বিয়েটা মিটে গেলেই হয়। এভাবে কেটে যায় আরও 5টা দিন। আজ দিহান আর অর্পিতার বিয়ে। এই কয়দিন ধরে বিয়ের সব আয়োজন চললেও রাত্রিকে একবারও এই তল্লাটে দেখা যায়নি। বাড়ির কেউ ডেকেও নিয়ে আসতে পারেনি। শুধু বলেছে মাথা যন্ত্রণা করছে, সে এখন যাবে না। রাত্রি প্রচণ্ড জেদি একটা মেয়ে।
সেজন্য কেউ আর তাকে জোর করেনি। তার উপর সে ঘরকুনো ধাঁচের একটা মেয়ে, এই জন্য বিষয়টা নিয়ে কেউ তো মাথা ঘামায়নি। দিহান আজও ভেবেছিল মেয়েটা বোধহয় আসবে না, তবে দিহানকে অবাক করে দিয়ে রাত্রি সেখানে আসে। ঠিক যেই মুহূর্তে বরযাত্রীর গাড়ি রওনা দেবে, দিহান সত্যি অবাক হয়। রাত্রির সাজ, রাত্রির মুখের হাসি, হাসি মুখে সবার সাথে কথা বলা, সব কিছুই দেখে অবাক হয়। রাত্রি আজ লাল টুকটুকে একখানা শাড়ি পরেছে, হাত ভর্তি লাল কাচের চুড়ি, পাতলা অধর জোড়ায় টুকটুকে লাল লিপস্টিক, টানা টানা চোখে কাজল পরে চোখ দুটো যেন আরও টানা লাগছে। লম্বা কোকড়া চুলগুলো কোমর ছড়িয়ে হাঁটুতে নেমেছে, চুলগুলো খোলা রাখে সমুদ্রের কালো ঢেউয়ের মতো লাগছে। বিয়ের দিনে এমন সাজ খুবই স্বাভাবিক, কিন্তু কেন যেন দিহানের কাছে অস্বাভাবিক মনে হয়। এত সাজলো মেয়েটা, কেন সাজলো? এই সাজ কি তার জন্য? দিহান ভাবে সব কথা। রাত্রির দিকে চেয়ে থাকে প্রগাঢ় চাহনিতে। রাত্রি বোধহয় সেই চাহনি লক্ষ্য করে, দিহানের দিকে তাকিয়ে পাতলা ঠোঁটজোড়া এলিয়ে হাসে, ইশারায় জিজ্ঞেস করে। কি হয়েছে? দিহান উত্তর দেয় না, বরং চোখজোড়া ঘুরিয়ে নেয়। দিহান যে গাড়িতে করে কনের বাড়িতে এসেছিল, রাত্রিও আসলো সেই গাড়িতে। দিহানের পাশাপাশি বসেছিল। রাত্রি আর চোখে বোধহয় শতবার দিহানকে দেখেছে, কিন্তু দিহান সে ছিল নিতান্তই কঠোর। দিহানের মুখভঙ্গি দেখে রাত্রি অন্তত এইটুকু বুঝেছিল, দিহান এই মুহূর্তে তাকে পৃথিবীর সব থেকে বিরক্তিকর জিনিস ভাবছে। রাত্রি চোখ ঘুরিয়ে তখন তার ছেলের হাসি হেসেছিল, কিন্তু এখন এখন রাত্রি শত চেষ্টায়ও নিজেকে সামলাতে পারছে না। প্রিয় মানুষটাকে অন্যের পাশে দেখে তার ছোট্ট হৃদয়টা ক্ষণে ক্ষণে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। এই 20 দিন যে ধৈর্য আর সংযম নিজের মধ্যে জড়ো করেছিল, দিহানের পাশে অর্পিতাকে বসে যে বসে থাকতে দেখে তা যেন মুহূর্তেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই তো কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন, আর একটু, তারপর তারপর সব শেষ হয়ে যাবে। এই মুহূর্তে প্রিয় মানুষটাকে হারানোর সবচেয়ে কঠিন ব্যথা কাজ করছে তার মধ্যে। এই যে তীব্র মাথা যন্ত্রণা হচ্ছে, তা যেন এই ব্যথার কাছে নিতান্তই তুচ্ছ। রাত্রি দিহানের দিকে তাকায়, লাল টুকটুকে অধৈর্যরা নাড়িয়ে বিড়ভিড় করে ব্যথাতুর কণ্ঠে বলে। এই জন্মে আপনাকে পেলাম না দিহান ভাই। যদি পরজন্ম বলে কিছু থাকে, আমি আপনাকেই চাইতাম, কিন্তু আফসোস আমি তো সেটা পারবো না। আপনি ভালো থাকবেন দিহান ভাই, অনেক 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 ভালো থাকবেন। রাত্রি সেখান থেকে দৌড়ে চলে আসে, না তার পক্ষে আর সেখানে থাকা সম্ভব না। কাজী সাহেব দিহানকে কবুল বলতে বলছে, অর্পিতাকে নিজের জীবনসঙ্গী করে নেওয়ার জন্য। দিহানের মুখ থেকে কঠিন শব্দ শুনতে পারবে না রাত্রি। তবে হাই কপাল, রাত্রি তো সেখান থেকে পালাতে চাইছিল সবার চোখের আড়ালে, কিন্তু তার হয় কই। রাত্রি দরজার কাছ অব্দি যেতে না যেতেই এতক্ষণে তীব্র ব্যথাটা যেন পাহাড় সম হয়ে ওঠে। চোখ কেমন ঝাপসা ঝাপসা লাগছে। আস্তে আস্তে রাত্রি অনুভব করলো চারিদিক আধার, আধার ছেয়ে গেছে তার চারিধার। এতক্ষণের কান্না ভেজা কাজল ল্যাপটানো আঁকিদয় বন্ধ হয়ে যায়। তার ছোট্ট দেহটা সেখানেই লুটিয়ে পড়ে। হাতে থাকা কাচের চুড়িগুলো ঝনঝন করে ভেঙে যায়। ভেঙে যাওয়া চুড়িগুলো বিঁধে যায় তার কোমল ফর্সা হাতে। সেখান দিয়েই লাল তরল বেরিয়ে শুভ্র টাইলসের মেঝেতে রক্ত বর্ণে রূপ নেয়। রাত্রির জ্ঞান ফিরে 2 দিন পর। এই 2 দিন সে হাসপাতালেই ভর্তি ছিল। একটানা 2 দিন মূর্ছা থাকাটা খুবই অস্বাভাবিক ব্যাপার। সেদিন জ্ঞান হারানোর পর বাড়িতে ডাক্তার এসেছিল, কিন্তু তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়। রাত্রি জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। রাত্রির জ্ঞান ফিরতে দেখেই পাশে বসে থাকা তার মা ঠুকরে কেঁদে ওঠে। ফুফুও ছিল কেবিনের মধ্যে। সে বাড়ির সবাইকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে বাড়ির সবাই সেখানে চলে আসে। সবার অবস্থা বিশেষ কিছু ঠিক নয়। থমথমে চিন্তিত মুখশ্রী। সে মাকে আলতো স্বরে ডাকে। মা, কাঁদছো কেন? রাত্রির এমন মায়া মাখা ডাক শুনে তার মা আবারও জোরে কেঁদে ওঠে। আহাজারি করে বলে ওঠেন। এ তোর কি হলো রে মা? আমি তোর খেয়াল রাখতে পারিনি রে মা। আমি কেমনে যে, আমি বুঝতেই পারলাম না। আমার ছোট মেয়েটা শরীরের মধ্যে এত বড় একটা রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুই সবসময় বলতিস মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, কিন্তু আমি কথাটা পাত্তাই দিতাম না। ভাবতাম ফোন দেখার কারণে, বই পড়ার কারণে এমন হচ্ছে। আমি যদি তখন তোর দিকে একটু ভালো করে খেয়াল করতাম, তাহলে তোর আজ এই অবস্থা দেখতে হতো না। হে আমার কি দিন দেখলে হলো রে! আল্লাহ, আল্লাহ গো! রাত্রির মায়ের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে। সবার একই অবস্থা। বাবার মতো শক্ত মানুষটাও কেমন যেন কান্না লুকানোর প্রচেষ্টায়। সবাই রয়েছে এখানে।
মা, বাবা, ভাইয়া, ফুপু, দীপ্তিশা আপু, দাদিমা সবাই রয়েছে। শুধু নেই তার দিহান ভাই। রাত্রি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে। দিহান থাকবেই বা কিভাবে? তার এখন নতুন বিয়ে হয়েছে, নিশ্চয়ই সে এখন তার সদ্য বিবাহিত স্ত্রীর সাথে রয়েছে। দিহানের বিয়ে হয়ে গেছে ভাবতেই রাত্রির ভেতরটা জ্বলে ওঠে। নিশ্চল রাত্রির চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা পানি। রাত্রিকে হাসপাতাল থেকে ছাড়া হয় আরও 2 দিন পর। সেখানে থেকেও তার আর কোনো লাভ নেই। রাত্রির ব্রেন ক্যান্সার লাস্ট স্টেজ চলছে। এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে এই মরণ ব্যাধি, সেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। কোনো চিকিৎসাও কাজে আসবে না এই অবস্থায়। তার হাতে আর বেশি সময় নেই। তাই চিকিৎসকরা পরামর্শ দিয়েছে এই কয়টা দিন সময় হাসপাতালের বেডে পড়ে না থেকে যেন পরিবারের সাথে সময় কাটায়। এমন খবর শুনে পুরো তালুকদার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে রাত্রির এই নিয়ে মাথা ব্যথা নেই, এই নিয়ে কোনো কষ্টও নেই। সে তো জানতো এরকমই হবে তার সাথে। এই পৃথিবীতে সে আর কিছুদিনের অতিথি মাত্র। শুধু একটা জিনিস ভেবেই তার বুকটা ফেটে যাচ্ছে যে যে মানুষটাকে সে পাগলের মতো ভালোবেসে গেল, সে মানুষটা একবারও তার এই অবস্থায়ও চোখের দেখা অবধি দেখতে আসলো না। জ্ঞান ফেরার পর থেকে এ কয়টা দিন রাত্রির বেহায়া চোখ দুটো শুধু ওই মানুষটাকে খুঁজে চলেছে। কিন্তু সেই স্বার্থপর মানুষটা একটি বারের জন্যও তার দেখা দিল না। কিসের এত রাগ রাত্রির উপর? রাত্রি তাকে ভালোবেসেছিল বলেই কি এই রাগ? কিন্তু রাত্রি যে এখনো তাকে ভালোবাসে, তাকে এখনো ভালোবাসা পাপ জেনেও ভালোবাসে। এতগুলো বছরের ভালোবাসা ভোলা কি এতই সোজা? এই জীবনে সে যে পারবে না তার দিহান বাইকে বলতে, তাই তো সে এই মৃত্যুর পথ বেছে নিল। কিন্তু হাই, মানুষটা তার এই ভালোবাসার কথা সে বেঁচে থাকতে কোনোদিনই জানতেই পারবে না। রাত্রি একটা দীর্ঘশ্বাস ফেলে। দিহানের উদ্দেশ্যে তার হাজার চোখের জলের ফোঁটায় লেখা চিঠিটা ভাঁজ করে রাখে তার শখের ডায়েরিটার পৃষ্ঠার ভাঁজে। তবে তার ভালোবাসার স্বীকারোক্তি মিশ্রিত এই চিঠির খোঁজ হয়তো তার নিঃশ্বাস চলাকালীন সময়ে দিহান কখনোই পাবে না। নিশুতির রাতে আধারে পুরো বাড়ি যখন নিস্তব্ধ, তখন মদের নেশায় ঢুলতে ঢুলতে বাড়ি ফিরে এক যুবক। দরজায় দাঁড়িয়ে থাকা যুবতীটি ভাইয়ার এমন অবস্থা দেখে মুখে ওড়নার আঁচল চেপে ঠুকরে কেঁদে ওঠে। তার ভাইটা তো এমন ছিল না। এই তো কিছুদিন আগে রিফাত ভাই মদ খেয়ে এসেছিল, সেই গন্ধ শুকেই ছেলেটা বমি করে ফেলল। আর আজ সেই ছেলে এত মদ খেয়েছে যে আর দাঁড়াতেই পারছে না। মদ খেয়ে রক্ত জবার মতো লাল হয়ে যাওয়া সেই চোখের দিকে তাকিয়ে মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন হাসপাতালের বাইরে তাকে জড়িয়ে ধরে পাগলের মতো কেঁদেছিল, আর রাস্তার লোক চেয়ে চেয়ে দেখছিল সেই দৃশ্য। তার ভাইয়া এই মুহূর্তে বুকের মধ্যে কতটা কষ্ট লুকিয়ে রেখেছে সে কথা সে ছাড়া তো আর কেউ জানে না। দিহান ধুলতে ধুলতে ঘরে ঢুকে। দীপ্তিশা সন্তর্পণে দরজাটা লাগিয়ে দেয়। নেশায় বুধ দিহান জড়িয়ে যাওয়া কণ্ঠে বোনকে জিজ্ঞেস করে, দীপু, ও কোথায় আছে? ও কেমন আছে দীপু? বল না দীপু, ও কেমন আছে? বল না। দিহানের কথা জড়িয়ে যাচ্ছে। দীপ্তিশা নাক টেনে ভাইয়ের প্রশ্নের উত্তর দেয়। বোনের থেকে প্রশ্নের উত্তর পেয়ে সেখানে আর দাঁড়ায় না সে। ঢুলতে ঢুলতে সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা দরজা খুলে রাত্রির ঘরে ঢুকে পড়ে। রাত্রি দরজা আটকায়নি, সেজন্য ঢুকতে আর কোনো সমস্যা হয়নি। ড্রিম লাইটের গোলাপি আভা মেয়েটার গায়ের উপর পড়েছে। মনে হচ্ছে খাটের উপর একটা গোলাপ ফুল ফুটে রয়েছে। কোকড়া চুলগুলো বিনি করে রাখা, প্লাজোটা হাঁটুর উপর উঠে আছে। বেবি পিঙ্ক কালারের টি শার্টটাও কিছুটা উপরে উঠে গিয়েছে, যার ফলে তার ফর্সা উদরের কিছুটা দৃশ্যমান। দিহান দরজার কাছ থেকেই রাত্রিকে নিবিড় দৃষ্টিতে একবার দেখে নেয়। তারপর লম্বা লম্বা পা ফেলে রাত্রির পাশে গিয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে। প্রথমেই টি শার্ট আর প্লাজোটা টেনে ঠিক করে দেয়। অতঃপর নিজের হাতটা রাখে রাত্রির ওই নরম গালে, আর একটু ঝুঁকে পড়ে রাত্রির মুখের উপর। খুব 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 কাছ থেকে দেখে রাত্রিকে। হুট করেই রাত্রিকে ছেড়ে দিয়ে রাত্রির দিকে পিঠ দিয়ে বসে। হাঁটুতে মুখ গুজে ঠুকরে কেঁদে ওঠে। দিহান ভাই, আপনি কি কাঁদছেন? রাত্রির প্রশ্ন। ঘুম ভাঙতেই কারো কান্নার শব্দ শুনে প্রায় ভয় পায় রাত্রি। তবে নিজে মেঝেতে বসে থাকা মানুষটাকে চিনতে তার সময় লাগে না। কিন্তু দিহান কি কাঁদছে? কেন কাঁদছে সে? তার ঘরে এত রাতে বসে দিহানের কান্নার তো কোনো কারণ নেই, তাহলে কেন কাঁদছে সে? রাত্রির গলা কানে আসতেই দিহান চোখ মুছে রাত্রির দিকে তাকায়। দিহানের চোখের দিকে তাকিয়ে রাত্রির বুকটা ছ্যাদ করে ওঠে। একই অবস্থা মানুষটার, চোখ দুটো অসম্ভব লাল দেখাচ্ছে। সে চোখের দিকে রাত্রি বিচলিত কণ্ঠে শুধায়, এ কি দিহান ভাই, আপনি তো সত্যিই কাঁদছিলেন। কাঁদছিলেন কেন দিহান ভাই? দিহান তড়িৎ গতিতে রাত্রির বরাবর খাটে উঠে বসে, শক্ত করে রাত্রির দুবাহু চেপে ধরে। দিহান এতটাই জোরে ধরেছে যে রাত্রি ব্যথায় চোখ কিছু বন্ধ করে নেয়। ব্যথাতুর কণ্ঠে বলে,
দিহান ভাই ব্যথা পাচ্ছি, ছাড়ুন। এভাবে কেন ধরেছেন? দিহান দাঁতে দাঁত পিষে বলে। এই মেয়ে, বয়স কত তোমার? বলো, বয়স কত? দিহান মুখ খুলতেই মদের বিদঘুটে গন্ধ রাত্রি নাকে ঢুকে। এই গন্ধে তার গা গুলিয়ে আসে। বিস্মিত কণ্ঠে শুধায়। দিহান ভাই, আপনি মদ খেয়েছেন? দিহান রাগত স্বরে গমগমে কণ্ঠে বলে। হ্যাঁ, খেয়েছে, বেশ করেছে, খেয়েছে। আরও খাবো, প্রতিদিন খাবো। আমার কথা ছাড়ো, আমার প্রশ্ন উত্তর দাও। বলো, বয়স কত তোমার? কি হলো বলো? মাত্র 16, তাই না? তোমার বয়স মাত্র 16। এই বয়সে কি বোঝো তুমি? কতটা বোঝো? একটা জীবনের কতটা মূল্য বোঝো তুমি? বলো, বলছো তুমি? শেষের ভাগ্যটি একটু জোরেই বলে দিহান। রাত্রি অবাক হয় দিহানের কথা শুনে। অবাক হয়ে শুধায়। এসব কি বলছেন আপনি? কি বলছি, বলছো না? বোকা তুমি, নাকি আমাকে বোকা ভাবো? সবার কাছ থেকে এত বড় একটা কথা লুকালে কোন সাহসে? সবাইকে যতই বোকা বানাও না কেন, আমি এটা খুব ভালো মতো বুঝেছি যে তুমি তোমার এই মরণ ব্যাধির কথা আগে থেকে জানতে। সেরকম চতুরতার সাথে তুমি সবার কাছ থেকে লুকিয়ে গিয়েছ। তুমি চুপি চুপি গিয়ে আজ থেকে বছরখানেক আগে নিজের সব ধরনের টেস্ট করিয়েছ। তখন উপায় ছিল তোমাকে এর মধ্যে থেকে বের করে আনার, কিন্তু কতটা বুকের পাটা তোমার এই মরণ ব্যাধির চিকিৎসা করাবে না বলে পুরো পরিবারের কারোর কাছে বলনি তুমি? আমি আশ্চর্য হয়ে যাই তোমার সাহস দেখে। কেন লুকিয়েছো তুমি কথাটা? কেন? আমার পাগলামোতে বিরক্ত হয়ে আপনি বলেছিলেন আপনি শান্তি চান। আমি যেন আপনাকে একটু শান্তি দিই। আপনাকে সেই শান্তিটা দেওয়ার জন্য মনে আছে আপনি সেদিন বলেছিলেন আমি যেন আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাই, আপনার সেই ইচ্ছেটা পূরণ করার জন্য। আপনি বলেছিলেন না আমি যেন আপনার চোখের সামনেও আর না আসি, চিরকালের মতো আপনার চোখের আড়াল হওয়ার জন্য। আপনি বলেছিলেন আমি যেন আপনাকে ভুলে যাই, কিন্তু আপনাকে ভোলা যে আমার এই জন্মে সম্ভব না। তাই আপনাকে ভুলে যেতে পারি যেন, সেই জন্যই আমি এই পথ বেছে নিলাম। আপনাকে ভুলে যাব আমি, আপনার চোখের আড়াল হব, আপনার সামনে গিয়ে ঘুরঘুর করব না। শান্তি পাবেন আপনি, মুক্তি পাবেন আপনি আমার ভালোবাসা থেকে। এত কিছুর জন্যই তো বলেনি দিহান ভাই। রাত্রি সহজ স্বীকারোক্তি। তবে কথাগুলো বলতে গিয়ে কান্নায় গলা রোধ হয়ে আসে তার। আর দিহান, সে বাকশক্তি হারিয়ে অনুভূতিহীন নিষ্প্রভ অথচ বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে রাত্রির বদন পানে। দিহানের মনে পড়ে যায় সেদিনের কথাগুলো। রাত্রি তখন সবে ক্লাস 10-এ উঠেছিল। একদিন হঠাৎ স্কুল থেকে বাড়ি ফিরে সোজা দিহানের ঘরে ঢুকে পড়ল। এই সেই দিহানকে শক্ত করে জড়িয়ে ধরল, শুধালো। দিহান ভাই, আমি কিন্তু আপনাকে খুব ভালোবাসি, খুব। এতটা ভালোবাসি যে আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, আর কোনোদিনও পারবো না। আপনি আমায় ভালোবাসবেন তো? আমাকে বিয়ে করবেন তো দিহান ভাই? সেদিন দিহানের মন মেজাজ ভালো ছিল না। মন মেজাজ ভালো না থাকারও অবশ্য কারণ ছিল। সেদিন মামার সাথে তার কথা কাটাকাটি হয়েছিল। মামা মানুষটা যে অতি উদার মানুষ তেমন নয়। বাবা মারা যাওয়ার পর মা তাকে আর 1 বছরের ছোট্ট বোনটাকে নিয়ে এই বাড়িতে এসে উঠল। তখন তার বয়স মাত্র 6। তখন থেকেই তারা মামার বাড়িতে থাকছে। এ নিয়ে তো কম তিরস্কার পায়নি তারা ছোটবেলা থেকে। রাত্রি তখন পৃথিবীতে অস্তিত্ব ছিল। রাত্রি যখন হলো তখন তার বয়স 8। ছোটবেলায় সে আর তার বোন কতটা তিরস্কারের মধ্যে থেকে বড় হয়েছিল সেসব কথা রাত্রির অজানা। রাত্রি ছোট থেকেই দিহানের ভক্ত ছিল। দিহান ভাই করে মুখে ফেনা তুলতো। যখন একটু বড় হলো বলতে শুরু করলো। দিহান ভাই, আমার আপনাকে ভালো লাগে। বড় হলে আমি আপনাকে বিয়ে করব, কেমন? তখন ছোট্ট রাত্রি কথা শুনে হাসতো দিহান। রাত্রির গোলুমুলু গাল দুটো টেনে বলতো। আচ্ছা, করো। কিন্তু তখন কি আর দিহান জানতো রাত্রির এই ছেলে মানুষের কথা, যা সে হেসে উড়িয়ে দিত। একসময় এই কথাই মেয়েটাকে জীবনের এই মুমূর্ষু অবস্থায় এনে দাঁড় করাবে। রাত্রি যখন আস্তে আস্তে বড় হলো তার পাগলামি বাড়লো, বলতে লাগলো। দিহান ভাই, আমি আপনাকে ভালোবাসি, আপনিও ভালোবাসুন না আমায়। আপনি কেন ভালোবাসেন না আমায়? দিহান প্রথমে রাত্রির এসব কথায় পাত্তা না দিলেও আস্তে আস্তে বুঝতে পারে মেয়েটা আর ছোট নেই। সে ছেলে মানুষের ছলে এসব কথা আর বলে না। সে খুব ভালো মতোই বুঝলো রাত্রির কিশোরী মনে তার জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে। রাত্রির মন কিশোরী অবস্থায় আবেগে পরিপূর্ণ হলেও তখন দিহান পরিপূর্ণ যুবক। তার ভালো মন্দ বিচার করার ক্ষমতা তখন রয়েছে। সে জানে যাদের আশ্রয়ে এতদিন বড় হয়েছে তাদের একমাত্র চোখের মণিকে তারা কখনোই তুলে দেবে না তার হাতে। এই যে বামুন হয়ে চাঁদ ধরার মতো আশা, সে রাত্রিকে তখন থেকে একটু একটু করে ইগনোর করা শুরু করে। তবে এর মধ্যেই অঘটন ঘটে যায় যখন সে উপলব্ধি করে মেয়েটার প্রতি তার মনে সফট কর্নার রয়েছে। মেয়েটার প্রতি সে দুর্বল একটু নয়, অনেক। রাত্রি সব কিছুই তার ভালো লাগতো।
এমনকি পুরো রাত্রিটাকেই তার ভালো লাগতো। অন্য কোনো মেয়ের প্রতি যে অনুভূতি আসে না, রাত্রির প্রতি তার মনে সেসব অনুভূতির এসে ভর করে দিবানিশি। দিহান ভরকায়, সেও কি রাত্রির মতো পাগল হলো নাকি? এরকম হলে যে সর্বনাশ হয়ে যাবে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে, রাত্রিকে অতিমাত্রায় ইগনোর করা শুরু করে। শেষ অবধি এ বাড়ি ছেড়ে ভার্সিটির হোস্টেলে থাকতে শুরু করে, যাতে করে রাত্রির প্রতি তার মনে কোনো গাঢ় অনুভূতির জন্ম না নেয়। এই জন্যই তো রাত্রির থেকে দূরে থাকা। তবে এতে তার সমস্যা বাড়ে বই কমে না। রাত্রির থেকে দূরে থেকে তাকে ভোলার পরিবর্তে রাত্রির মায়ায় আরও জড়িয়ে পড়ে, খুব জোরালোভাবে জড়িয়ে পড়ে। রাত্রিকে দীর্ঘদিন না দেখে তার মনে হতো কেউ বুকের উপর 1000 টনের পাথর চাপিয়ে দিয়েছে। তীব্র হৃদয় দহন সহ্য করতে না পেরে আবার বাড়ি ফিরে আসে। রাত্রিকে চোখের দেখা দেখতেই তার হৃদয়ের অনল প্রশমিত হয়। তখন সে উপলব্ধি করে যে সে ভালোবাসে মেয়েটাকে। সেই ছোট্ট মেয়েটাকে ছাড়া থাকতে পারবে না, কখনোই পারবে না। তখন আর সে রাত্রিকে ততটা ইগনোর করে না, আবার রাত্রিকে অতটা সাইও দেয় না। ভাবে অন্তত একটা চাকরি হলে রাত্রির ব্যাপারে মায়ের সাথে কথা বলতে পারবে। ততদিন সব কিছুই যেভাবে চলছে সেভাবেই চলুক। তবে তার আগেই মা যেন কিভাবে ব্যাপারটা বুঝে যায়। সেদিন সকালে দিহান সবে বই নিয়ে পড়তে বসেছিল। মা ঘরে ঢুকেই তাকে টেনে তুলে আচমকা একটা চর বসিয়ে দেয় গালে। দিহান বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। মা তাকে ছোটবেলায় মারত। যখন বাবা মারা গেল তখন বাবার শোকে পাগল মা তার অল্প দোষেই রেগে যেতেন, রেগে গিয়ে মারত। কিন্তু বড় হওয়ার পর থেকে মা কখনো আর তার গায়ে হাত তোলেনি। এই 24 বছর বয়সে এসে হঠাৎ একদিন তার মা গায়ে হাত তুলবে সে কখনোই ভাবেনি। তবে তার অবাকের মাত্রা ছাড়াই তখন যখন মা রাগত স্বরে শুধায়, তুই রাত্রিকে ভালোবাসিস? দিহান বিস্মিত হতভম্ব কিং কর্তব্য বিমূঢ় হয়ে মায়ের দিকে ফ্যাল করে চেয়ে থাকে। তার বুঝে আসে না মা এই কথা কিভাবে জানলো, মার কানে এই কথা কিভাবে গেল। এই কথা সে তো কাউকে বলেনি, কাউকে না। নিজের অন্তরে সন্তর্পণে গোপন রেখেছিল এই কথা। তবে মা কিভাবে জানলো? কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? বল, কেন ভালোবাসিস ওকে? জানিস না ও কি আর তুই কি? তোদের মধ্যে কতটা পার্থক্য তুই জানিস না? চুপ করে থাকবি না দিহান, উত্তর দে। দিহান সেদিন অস্বীকার করেনি এই কথা। সে মাকে জানিয়েছিল তার ভালোবাসার কথা, তার হৃদয় দহনের কথা। মা সেদিন শুধু হতভম্ব দৃষ্টিতে তার কথা শুনে চলেছিল। রাত্রি যে এবারে রাজকন্যা, তার ভাইয়ের চোখের মণি। অমন মূর্তি প্রতিমার মতো সুন্দর মেয়েটাকে তার ছেলের হাতে কিভাবে দেবে তার ভাই? তার ছেলে যে অনাথ, বেকার, অন্যের টাকায় খায় পরে মাখে, তারা তো তার ভাইয়ের দয়ায় বেঁচে আছে। যাদের দয়ায় এতদিন বেঁচে থাকলো তাদের সবচেয়ে মূল্যবান সম্পদটাকে কিভাবে চাইবে সে? চাইলেও কি দেবে? না, কখনোই রাত্রির হাত দেবে না দিহানকে। দিহান মরে গেলেও দেবে না, সেটা তিনি খুব ভালো করেই জানেন। তিনি যখন ছেলেকে বোঝাচ্ছিলেন তখন ঘটে যায় সবচেয়ে বড় অঘটনটা। তিনি দিহানকে বোঝাচ্ছিলেন কিন্তু দিহান ছিল মানতে নারাজ। কিন্তু মা ছেলে তাদের তর্ক বিতর্কের মধ্যে খেয়াল করেনি যে সেখানে আগমন ঘটেছে আরও একটি মানবের। সেদিন রাত্রির বাবা দরজার বাইরে থেকেই বোনপোর কথা শুনেছিল। তিনি সেদিন চুপ থাকেননি। ঘরে ঢুকেই দিহানকে একটা শক্তপোক্ত থাপ্পড় মেরে বসেন। তার আগমনে যেন দিহানের মায়ের প্রাণ পাখি উড়াল দেয়। সেদিন রাত্রির বাবার আগের বসে দিহানকে মেরেছিল। তারা এত বড় ছেলেটা কিভাবে মার খেতে দেখতে পারেনি দীপা। ভাইয়ের কাছে অনুনয় করেছিল দিহানকে যেন না মারে। রাত্রির বাবা দেলোয়ার সাহেব তো বোনের কথা শোনেননি, উল্টো তাকে যা নয় তাই বলে অপমান করেন। এক পর্যায়ে দিহানের মৃত বাবাকে টেনেও তিনি কথা বলেন। দিহান শরীরের শত আঘাত সহ্য করে নিলেও মা বাবার অপমান সহ্য করতে পারেনি। সেদিন মামার সাথে তার কথা কাটাকাটি হয়। দিহান জেদের বসে সেদিন রাত্রির বাবাকে কথা দেয় যে তার মেয়েকে ভালোবাসা তো দূর, তার দিকে আর কখনো ফিরেও তাকাবে না। দিহানও নিজের সে কথা রাখার চেষ্টা করেছিল বহুগণে। তবে সেই কথাটা আজ তাদের দাঁড় করালো এই পরিস্থিতিতে। সেদিনই রাত্রি বিকালে স্কুল থেকে বাড়ি ফিরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বলেছিল। রাত্রির কথাটা সেদিন দিহানের কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো কাজ করেছিল। ঠান্ডা মাথার শান্ত দিহানের মাথা সেদিন ঠিক ছিল না। সেদিন রাত্রিকে দূরে ঠেলে যা নয় তা শোনায়। শান্ত দিহানের এমন অশান্ত রূপ রাত্রি সহ্য করতে পারে না। সে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় ঘর থেকে। দিহান শুধু সেদিক পানে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। বুঝতে পারে সে মেয়েটাকে একটু বেশিই বলে ফেলেছে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাগে দুঃখে সে নিজের চুল টেনে ধরে, দেয়ালে প্রহার করতে করতে নিজের হাতখানা রক্তাক্ত করে ফেলে। তবে মনকে এই বলে শান্ত করে যে ভালোই হয়েছে, ভালোই হয়েছে কঠিন কথাগুলো বলে। মেয়েটা দাঁড় থেকে আবার দূরে দূরে থাকবে। সেদিনের পর থেকে দিহানের শত কষ্ট হলেও রাত্রি থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করেছে।
তবে সেদিনের কথায় কোনো ভালো ফল বয়ে আনেনি রাত্রির জীবনে। সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। জানেন দিহান ভাই, আপনাকে যেদিন জড়িয়ে ধরে সারা জীবন আমার সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম, ওই দিনই আমি প্রথম আমার রোগীর ব্যাপারে জানতে পেরেছিলাম। সেদিন হঠাৎ স্কুলে মাথা ঘুরে পড়ে যাই। স্কুলের ডক্টর আমাকে দেখেন, আমার জ্ঞান ফেরে না। বাড়িতেও ফোন করে কিন্তু কেউ ফোন ধরে না। আমার অবস্থা ভালো নয় দেখে স্কুলের ডক্টর আমায় হসপিটালে ভর্তি করানোর পরামর্শ দিল। তবে ভাগ্যবশত জ্ঞান ফিরলো আমার। আমাকে আর হসপিটালে ভর্তি করানোর দরকার পড়লো না। তবে ডক্টর আমাকে বারবার করে বলে দিল আমি যেন ভালো কোনো ডক্টর দেখাই। ডক্টর বোধহয় খারাপ কিছু আশঙ্কা করেই পরামর্শ দিয়েছিলেন। তবে আমায় খোলাসা করে কিচ্ছু বলেননি। তখন ভেবেছিলাম না খেয়ে যাই বলে এরকম হয়েছে হয়তো। কথাটাকে অতটা পাত্তা দিইনি আমি। তবে আমার প্রায়শই মাথা ঘুরতো, দুর্বল লাগতো। এ ব্যাপারে শ্রেয়া জানতো। শ্রেয়া আমার ক্লাসমেট। ও যখন কথাটা শুনলো কথাটাকে সিরিয়াসলি নিল সে। সেদিনই স্কুল থেকে হাফ ডে লিভ নিয়ে বলল, চল একবার বাবার কাছ থেকে ঘুরে আসি আর তোকে দেখিয়ে আনি। সেদিন মূলত শ্রেয়ার জোড়াজোড়িতেই ওর সাথে হসপিটালে গেলাম। ওর বাবা ওই হসপিটালের ডক্টর। ওর বাবা দেখলেন আমায়, কিছু টেস্ট করতে দিলেন আমায়। আমিও চুপচাপ সব টেস্ট করলাম। শ্রেয়ার বাবা ছিল বলে আর গার্ডিয়ানের প্রয়োজন পড়েনি। সেদিন যেহেতু স্কুল থেকে হাফ ডে লিভ নিয়েছিলাম, তাই বাড়ি ফেরারও তাড়া ছিল না। টেস্ট করানোর পর রিপোর্টের জন্য হসপিটালেই বসে থাকলাম। আমার সাথে শ্রেয়াও ছিল। ওর বাবাকে জোরাজোরি করলো যেন আমার রিপোর্টটা আগে বের করানোর ব্যবস্থা করেন। আমার রিপোর্ট বেরোলো কিছুটা আগেই। আঙ্কেল গুরু গম্ভীর মুখে আমার রিপোর্টটা দেখলেন, বললেন বাড়ির লোককে খবর দিতে। আমার কাছে তখন ফোন ছিল না, আর তাছাড়া রিপোর্টটা দেখার কৌতূহলও সামলাতে পারছিলাম না। আঙ্কেলকে অনেক জোর করে শুনলাম রিপোর্টে কী লেখা আছে। তখন আমার ব্রেন ক্যান্সার প্রথম স্টেজ, সেজন্যই সবসময় এরকম মাথা ঘোরাতো। তবে তিনি আশ্বাস দিয়ে বললেন ভালোভাবে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, এখনো হাতে সময় আছে। তবে সেই দিন আমার মধ্যে কেমন একটা ভয় ঢুকে গিয়েছিল। মনে হচ্ছিল আর বাঁচবো না, খুব তাড়াতাড়ি সবাইকে ছেড়ে চলে যেতে হবে আমায়। সেদিন চিন্তিত হয়ে বাড়ি ফিরলাম। ঘরে ঢোকার পথে আপনার রুমের দিকে তাকালাম। আপনার ঘরের দরজা ভেজানো ছিল। হুট করেই তখন আপনাকে দেখার স্বাদ জাগলো আমার মনে। আপনাকে বলা কথাগুলো মাথায় এসে ভিড়ল। বলতে মন চাইলো আপনাকে কথাগুলো। তখন শুধু একটা কথাই ঘুরছিল মাথায়, আপনার সাথে আবার সারা জীবন থাকা হবে না। আমি না তখন অত ৭-৫ ভাবিনি। দৌড়ে গিয়েছিলাম আপনার ঘরে, ঝাপটে ধরেছিলাম আপনাকে, কান্না লুকিয়ে কথাগুলো জিজ্ঞেস করেছিলাম আমি আপনাকে। তবে আপনি সেদিন দুনিয়ার বিষ বাণী শুনিয়ে দিলেন আমায়। আমার ভাঙা হৃদয়টা আরও ভেঙে দিলেন। সেদিন সব রোগের কথা ভুলে বসলাম আমি। সেদিন সারাদিন লুকিয়ে লুকিয়ে কান্না করলাম। পরদিন বেহায়ের মতো আবার আপনার কাছে গেলাম। আপনি আবার তাড়িয়ে দিলেন। হঠাৎ করে মনে হলো আপনাকে মুক্তি দেওয়ার জন্যই উপরওয়ালা বোধহয় আমার এই মরণ ব্যাধি দিয়েছে আমায়। আমি আর বললাম না বাড়িতে। শ্রেয়া ছাড়া কেউ জানতো না এই রোগের কথা। তবে অল্প কিছুদিনের মধ্যে সেও ট্রান্সফার হয়ে শহর ছাড়লো। তারপর থেকে একাই যেতাম হসপিটালে, চিকিৎসার জন্য নয়, কতদিন বাঁচবো এটা জানতে। প্রথম স্টেজ থেকে দ্বিতীয় স্টেজে যেতে সময় লাগেনি। দ্বিতীয় স্টেজে পৌঁছানোর পর হসপিটালে যাওয়াও বন্ধ করে দিলাম। সেজন্য কেউ আর কিছু জানতে পারেনি। এদিকে আস্তে আস্তে আমার রোগটা বাড়লো, সাথে আপনার ওই তিক্ত অপমান। নিজের অজান্তেই করে ফেলা নিজের পাগলামির দীর্ঘ বর্ণনার পর লম্বা শ্বাস ফেলে রাত্রি। অবশ্য আবেগের বশে যে কত বড় পাগলামি করে ফেলেছে সেটা এখনো হয়তো সে বুঝতে পারছে না। বুঝবেই বা কী করে, সে যে সব কিছু সম্পূর্ণ অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখছে। অন্যদিকে দিহান কিং কর্তব্য বিমূঢ় হয়ে রাত্রির কথা শুনছিল। মেয়েটা এতটা দুর্বল হৃদয়ের অধিকারী, তার থেকে দূরে সরানো নিমিত্তে বলা কিছু তিক্ত কথা মেয়েটার উপর এতটা ভারী পড়ল। হয়তো ভারী পড়াই স্বাভাবিক। ছোটবেলা থেকে মেয়েটা অতিরিক্ত আদরে মানুষ হয়েছে। তিক্ত কথা তো দূর, কেউ চোখ অব্দি রাঙায়নি। সেজন্যই বোধহয় তার অপমানগুলো এতটা ভারী পড়েছে অতিমাত্রায় আবেগী আর দুর্বল হৃদয়ের রাত্রির উপর। কথাগুলো ভাবতেই রাগে দুঃখে চোয়াল শক্ত হয়ে আসে দিখানের। তাছাড়া রাত্রি না বুঝলেও সে ঢের বুঝেছে সেদিন বাড়িতে কেন কেউ ফোন তুলেনি। তুলবে কিভাবে? তখন তো সবাই দিহানের ঘরে দিহানকে তিরস্কার করতে ব্যস্ত ছিল। সেদিনটাই সবকিছু কেন হতে হলো? সেদিনই মাকে জানতে হলো তার ভালোবাসার কথা। সেদিনই মামার সাথে তার বিষয়টা নিয়ে ঝগড়া হতে হলো। সেদিনই রাত্রিকে অসুস্থ হতে হলো। সেদিনই তাকে রাত্রির সাথে এমন খারাপ ব্যবহার করতে হলো কেন? সব ওদিনই হতে হলো কেন? দিহানের রাগ লাগে, প্রচণ্ড রাগ, অন্য কারোর উপর নয়, তার নিজের উপর। নিজেকেই সব কিছুর কেন্দ্রবিন্দু মনে হয়। দিহান রাত্রির পাশ থেকে উঠে 2 হাত দেয়ালে ঠেকিয়ে দাঁড়ায়। আচমকা শুরু হয় তার পাগলামি।
মুষ্টিবদ্ধ হাতে একের পর এক প্রহার করতে থাকে দেয়ালে। রাত্রি আঁতকে ওঠে, দুই হাতে মুখ চেপে ধরে দৌড়ে যায় দিহানের কাছে, তাকে আটকানোর চেষ্টা করে। দিহানের মধ্যে অসুরের শক্তি এসে ভর করেছে। রোগা পাতলা রাত্রি তাকে আটকাতে অক্ষম হয়। দিহানের হাত ফেটে রক্ত বের হচ্ছে। রাত্রি তা দেখে ভয়ে কেঁদে ফেলে, শব্দ করেই কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে অনুনয় করে বলে, থামুন দিহান ভাই, প্লিজ থামুন। এরকম করবেন না, আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে। থামুন প্লিজ, আমি দেখতে পারছি না। রাত্রির কান্নার শব্দ বোধহয় দিহানের কান অবধি পৌঁছায়। সে নিজেকে থামায়। দিহানকে থামতে দেখে রাত্রি কাঁদতে কাঁদতে দিহানের বুকে ঝাঁপিয়ে পড়ে। দিহানকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দিহান ফোঁস করে নিঃশ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত্রিকে দুহাতে আগলে নেয়, চুলের মধ্যে হাত গলিয়ে দিয়ে বলে, এই রাত্রে কাঁদছো কেন? রাত্রি ফুপিয়ে ফুপিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে। কাছে কেন জানেন না আপনি? আপনি কেন এমন পাগলামো করছেন? তারপর বুক থেকে মাথা তুলে দিহানের রক্ত ভেজা ডান হাতটা টেনে নেয় নিজের হাতের মুঠোয়। আহত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে নাক টেনে বলে, দেখুন তো কি অবস্থা করলেন হাতের, আর আপনি বলছেন আমি কেন কাঁদছি? আমাকে কেন এত ভালোবাসো রাত্রি? দিহানের প্রশ্নে রাত্রি সচকিত টলমলে চোখে তাকায় দিহানের দিকে। সেভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটু সময় নিয়ে বলে, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই দিহান ভাই। আমি শুধু এইটুকু জানি আমি আপনাকে খুব ভালোবাসি, খুব। যতটা ভালোবাসলে বিনা দ্বিধায় তার জন্য নিজের জীবনটা ধীরে ধীরে স্বেচ্ছায় শেষ করে দেওয়া যায়, ঠিক ততটাই। তবে আপনি সে কথা কখনো জানতেই পারেননি। তুমিও তো জানতে পারোনি রাত্রি আমি তোমাকে ভালোবাসি। সেটা তোমার জন্য আমার ভালোবাসার গভীরতা ঠিক কতটুকু, সেটা আমি তোমাকে ঠিক কতখানি ভালোবাসি তা তুমি কখনো জানতেই পারোনি। যদি জানতে তাহলে 1000 বছর শুধু আমার কাছে থাকতে চাইতে। দিহানের কথা শুনে রাত্রি বিস্ময়ে হতভম্ব। দিহান ভাই কি বলল এক্ষুনি? দিহান ভাই তাকে ভালোবাসে? তাকে? সে কি ঠিক শুনলো, নাকি তার মনের ভ্রম? এ তার স্বপ্ন নয় তো? হয়তো ঘুম ভেঙেই দেখবে সব তার ভ্রম। সে নিজের ভ্রম কাটানোর জন্য কাঁপা কাঁপা কণ্ঠে শুধায়, কি 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 বললেন দিহান ভাই? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি রাত্রি। শুনেছ? আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না রাত্রে, আমি সহ্য করতে পারবো না। আমি সেদিনের কথা ফিরে নিচ্ছি রাত্রে, প্লিজ থেকে যাও আমার কাছে, প্লিজ। রাত্রিকে পুনরায় বুকের মধ্যে আগলে নিয়ে দিহানের আকুল কণ্ঠে অনুনয়। দিহানের এই কথা রাত্রির মনে ঝড় তোলে। দিহান ভাই তাকে ভালোবাসে, তার দিহান ভাই তাকে ভালোবাসে। হ্যাঁ, দিহান ভাই বলল তো তাকে ভালোবাসি। রাত্রির হাত পা কাঁপছে, হৃদয় স্পন্দন বাড়ছে, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে। এই তো সেই বাক্য যা শোনার জন্য এতদিন অপেক্ষা করছিল। তবে এমন হচ্ছে কেন? দিহানের হাতের মধ্যে আবদ্ধ থেকে রাত্রির মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। সেই শক্ত অবলম্বনের আশায় দিহানকে আলিঙ্গন করে। তবে অল্পক্ষণেই তার মাথায় খেলে যায় দিহান ভাই এখন বিবাহিত, সে এখন অন্য কারো, তার নয়। মদ খেয়ে মাতাল দিহান ভাই হয়তো নিজেও জানে না সে কি বলছে। ঘরে হয়তো দিহান ভাইয়ের জন্য তার স্ত্রী অপেক্ষা করছে। দিহান ভাই এখন বিবাহিত, সে কথা তো সে ভুলেই বসেছিল। কথাটা মনে পড়তেই এক বুক কষ্ট এসে ভর করে তার মধ্যে। দিহানের ভালোবাসার কথা শুনে শান্ত হৃদয় মুহূর্তেই অশান্ত হয়ে ওঠে। সে দিহানকে দূরে ঠেলে দেয়, নিজের চোখের পানি মুছে কাটখাট কণ্ঠে বলে, আপনি চলে যান দিহান ভাই, আপনি এখন মাতাল, তাই এইসব আবল তাবল বলছেন আপনি। এরকম বলবেন না, আপনার স্ত্রী শুনলে কষ্ট পাবে। তাকে আমার মতো কষ্ট দেবেন না। সে হয়তো আপনার জন্য ঘরে অপেক্ষা করছে, তাই আপনি এখানে আর থাকবেন না, চলে যান আপনি তার কাছে। রাত্রির কথা শুনে দিহানের বুক কাঁপে। কথা বলতে গিয়ে কণ্ঠ রোধ হয়, তবুও জিজ্ঞেস করে, এখন আর ভালোবাসো না আমায়? কিভাবে ভালোবাসবো দিহান ভাই? আপনাকে যে এখনো ভালোবাসা পাপ, তবে এই পাপই আমি করে চলেছি দিনের পর দিন। যত দিন বেঁচে থাকবো ততদিন এই পাপ হয়তো মুক্তি পাবো না আমি এই পাপ থেকে। আপনি এত কাছে আসবেন না দিহান ভাই, আমার পাপের পালা ভারী, বই কিছুই হবে না। আপনার মনে যদি আমার জন্য কোনো অনুভূতি থেকেও থাকে সেটা মুছে ফেলুন। ওই মনে শুধু আপনার স্ত্রীকেই রাখুন, যার সাথে আল্লাহর নামে আপনি বৈধ সম্পর্কে আবদ্ধ হয়েছেন। তাকে করুন আপনার হৃদয়ের একমাত্র অধিকারিণী। আমার রাত্রি। দিহানের বিস্মিত কণ্ঠের প্রশ্ন। হ্যাঁ, আপনি চলে যান প্লিজ। ভুল বলছো রাত্রি, আমার কোনো স্ত্রী নেই। মানে? বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে রাত্রি। সে কি ঠিক শুনল, নাকি দিহান ভাই মাতাল অবস্থায় আরও একখানা অবাস্তব কথা বলছে? কিছুক্ষণ আগের বুকের মধ্যে ধুকপুকানিরা আবার এসে তীব্রভাবে ভর করে তার মধ্যে।
তার প্রশ্নের প্রতি উত্তরে দিহানের বলা কথাটি সেই ধুকপুকানি ও শরীরের কাঁপুনি বাড়িয়ে দেয় বহুগুণে। মানে সেদিন আমি বিয়ে করিনি রাত্রি। আমার কোনো স্ত্রী নেই, কেউ নেই, শুধু তুমি আছো। আর আমার হৃদয়ের একমাত্র অধিকারিণী শুধুই তুমি, আর অন্য কেউ নয় রাত্রি। রাত্রি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে ঘর বাঁধার কথা দিহান কখনো স্বপ্নেও ভাবেনি। রাত্রি থেকে শত দূরে থাকলেও রাত্রিকে ঘিরেই চেয়েছিল তার স্বপ্নের পৃথিবী। স্বপ্নের পৃথিবীর কারণ রাত্রি চেয়েছিল তার স্বপ্নের প্রেয়সী। রাত্রিকে বাস্তবে পাওয়ার ইচ্ছা যে তার অলীক স্বপ্ন ছাড়া কিছুই ছিল না। তবে তার সেই স্বপ্নের পৃথিবীতেও কেউ রাত্রিকে রাখতে দিল না। তার সেই স্বপ্ন থেকে টেনে হিস্ট্রে বের করে আনলো সবাই মিলে। তাকে এক প্রকার বাধ্য করলো অন্য মেয়ের সাথে বিয়ে করতে। সবচেয়ে বেমানিটা করলো তার জন্মদাত্রী মা। তিনি নিজেই তো কাজটা করেছিলেন এক প্রকার বাধ্য হয়ে। তিনি দিহানকে তার রোগের কথা বললেন। যে রোগ তার মধ্যে কখনো ছিলই না সেই রোগের ভয় দেখালো। বলল, এই রোগের খরচ বহন করছে তোর মামা। তোর পক্ষে ওর চিকিৎসা করা কখনো সম্ভব না। তুই আমাকে মরতে দেখতে চাস? তুই এখন এই বিয়ে না করলে তোর মামা চিকিৎসার খরচ বন্ধ করে দিবে। তখন তুই বরং আমার জন্য কবর খুঁড়ে রাখিস। তিনি দিহানকে ভাইয়ের কথায় ইমোশনাল ব্ল্যাকমেল করলেন। দিহান সবে পরীক্ষা দিয়ে উঠেছে, তখনও তার কোনো চাকরি জোটেনি। তার পক্ষে মায়ের রোগের চিকিৎসা করা ছিল অসম্ভব। যতই হোক নিজের জন্য মায়ের মরণ তো আর দেখতে পারবে না। সে না চাইতেই রাজি হলো বিয়েতে। তবে তখন যদি বুঝতো সব মিথ্যে, তাহলে কি আর এই জীবনে অমন কাজ করতে রাজি হতো? এসব কথা সে জানতে পারে তার বিয়ের দিন। সেদিন রাত্রি অজ্ঞান হয়ে পড়ে গেল ঠিক তার কবুল বলার পূর্ব মুহূর্তে। রাত্রির অমন দশা সে সহ্য করতে পারেনি। সেই সবার আগে ছুটে গিয়েছিল সেখানে। রাত্রিকে পাগলের মতো ডাকতে শুরু করলো। রাত্রি চোখ খুলে না। রাত্রিকে পাজা কোলে তুলে নিয়ে ছুটলো হাসপাতালে। বাড়ির সবাই গেল। বিয়েটা আপাতত বন্ধ রাখা হলো। রাত্রির বাবা তাদের ক্ষমা চেয়ে বললেন বিয়েটা যেন কিছুক্ষণ পরে হয়। তারা তার অনুরোধ রাখলেন। তবে বিয়েটা আর হয়নি। রাত্রির জ্ঞান ফিরছিল না। ডাক্তারেরা তার হাজারটা পরীক্ষা করতে দিল। বলল রাত্রির অবস্থা ভালো নয়। পরীক্ষার রিপোর্ট দেখে জানালেন রাত্রির রোগের কথা। এসব শুনে দিহান সবার আড়ালে লুকিয়ে কাঁদছিল। দীপ্তিশা সেখানে গিয়ে শুধালো। ভাইয়া, তুমি এই বিয়েটা করো না। দীপ্তিশার কথা শুনে দিহান অবাক হয়েছিল বটে। সে কিছু জিজ্ঞেস করার পূর্বেই দীপ্তিশা নিজেই তাকে সবকিছু খুলে বলে। রাত্রির এই দিহানের পিছু পিছু ঘোরা, সারাক্ষণ দিহান ভাই করা, সবকিছুই মামার মনে ভীতির সঞ্চয় করেছিল। তার ভয় সত্যি হয় যখন তিনি রাত্রির ডায়েরিটা পড়েন। ডায়েরির প্রতিটা পাতায় দিহানকে নিয়ে লেখা, তার ভালোবাসার কথা লেখা। তিনি যখন বুঝলেন মেয়ে অন্য পথে চলে গিয়েছে, তবে এই নিয়ে রাত্রিকে তিনি কিছু বলেননি। তিনি রাত্রির মন থেকে দিহানকে মোছার জন্য দিহানের বিয়ের ব্যবস্থা করলেন। গুটি হিসেবে সাজালেন দিহানের মাকে। মাকে বাধ্য করলেন যাতে তার অসুস্থতার কথা বলে যেন দিহানকে বিয়েতে রাজি করায়। মাও তাই করল। এ কথা দীপ্তিশা শুনে নিয়েছিল। তবে তার এই কথা জানতে অনেক দেরি হয়ে গিয়েছিল। দিহানের বিয়ের দিনে সে এসব কথা জেনেছে। দিহানকে এই কথা সে বলতে চেয়েছিল, তবে সে সুযোগ আর পায়নি। তার আগেই মা তাকে আটকে দিল। দিহান সেদিন ছিল নিস্তব্ধ। তার মাঝে এরকম কোনো কাজ করবে তা সে কখনোই ভাবেনি। রাগ হয়েছিল মামার প্রতি, রাগ হয়েছিল মায়ের প্রতি, রাগ হয়েছিল নিজের ভাগ্যের প্রতি। সেদিন দীপ্তিশাকে অসহায়ের মতো শুধালো। দেবু, আমার রাগ হচ্ছে দেবু, প্রচণ্ড রাগ হচ্ছে। ও না হয় বাচ্চা, ও অবুঝ। আমি কেন ভালোবাসতে গেলাম ওকে? আমার জন্যই সব কিছু হয়েছে। দেখো দেবু, আমার কলিজ ওখানে পড়ে রয়েছে। আমার জন্যই ও ওখানে পড়ে রয়েছে। আমার সাথে অন্য করে মেয়ের বিয়ে হবে ও সহ্য করতে পারেনি। আমি যদি নিজের অনুভূতির প্রতি আরেকটু সতর্ক থাকতাম, তাহলে মা কখনোই জানতে পারতো না আমার মনের খবর। আর না আজ এই দিন দেখতে হতো। আমি জানি আমার জান আমার প্রতি অভিমান করে নিশ্চয়ই নিজের প্রতি অবহেলা করেছে। সেজন্য আজ ওর আমার অবস্থা। দিহানের কণ্ঠ রোধ হয়। দিহান যখন ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টায় রত, তখন তীব্র অনুশোচনায় পড়ে দীপ্তিশা ভাইকে অপরাধী কণ্ঠে শুধায়। চুপ কর ভাইয়া, তোর দেশ নেই। সব দোষ আমার। আমার জন্যই মা জানতে পেরেছে তোর মনের খবর। পারলে আমাকে ক্ষমা করে দিস ভাইয়া, আমাকে ক্ষমা করে দিস। দিহান বিস্মিত ও প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে দীপ্তিশার দিকে। দীপ্তিশা পুনরায় বলে, তোর ফাইনাল এক্সামের আগে জ্বর এসেছিল, মনে আছে? জ্বরের কারণে হোস্টেল থেকে বাড়িতে ফিরে এলি। তখন একদিন মাঝরাতে তোর জ্বর বাড়লো। আমি তখন পানি খেতে উঠেছিলাম। কি মনে করে তোর ঘরে গিয়েছিলাম। গিয়ে দেখি তুই জ্বরে কাঁপছিস।
কাউকে আর ডাকিনি, আমি নিজেই তোর সেবা করলাম। তবে সেদিন তোর জ্বরের ঘরে রাত্রিকে নিয়ে প্রলাপ শুনে বুঝেছিলাম তোর মনে রাত্রির জন্য কিছু আছে। তুই বোধহয় সেদিন হাজারবার রাত্রির নাম ধরে ডেকেছিলি। তোর জ্বর তখন 103 ডিগ্রি, কিছুতে কমতে চাইছিল না। আমার তখন কেন জানি বারবার মনে হচ্ছিল রাত্রিকে তোর কাছে এনে দিলে বোধহয় তোর জ্বর কমবে। তবে আমার সে সাহস আরও হয়ে ওঠেনি। তোর জ্বর পড়ল ভোরের দিকে, আমি তখন ঘরে গিয়ে ঘুমালাম। আর পরের দিন পর আমি আমার বান্ধবী ঋতুর সাথে ফোনে কথা বলছিলাম। কথা প্রসঙ্গে তোরা রাত্রির কথাটা বললাম। তখন যে মা আমার ঘরে এসেছিল কে জানতো মা আমার আর ঋতুর কথা শুনে ফেলেছিল। তারপর মা আমাকে জোর করে সব কথা শুনলো। তখন ভাবিনি মা এতটা রিয়াক্ট করবে। মা রাগে কাঁপতে কাঁপতে তোর ঘরে গেলেন। তারপর তুই তো জানিস সব কিছু। দিহান দীপ্তিশাকে দোষ দেয় না। এখানে দীপ্তিশারও কোনো দোষ নেই, তাদের নিয়তিতে যা হবার ছিল তাই হয়েছে। তবে সেদিন দিহান এক কথাই বলে দিয়েছিল সে অন্য কাউকে বিয়ে করবে না। তখন রাত্রির এমন অবস্থা ছিল, কেউ এই নিয়ে বেশি বাড়াবাড়িও করতে পারেনি। দিহান প্রথম থেকে সব খুলে বলে রাত্রিকে। এতদিন যার ভালোর জন্য সবাই এত কিছু করলো, সে যে গোপনে নিজেই নিজের ক্ষতি করছিল কে জানতো। আজ সেই মেয়ে ধ্বংসের প্রান্তে, তার কাছে এসব লুকোচুরি আর মানায় না। রাত্রি এতক্ষণ মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করেছিল। দিহানের কথা শেষ হতেই দিহানের বুকে ঝাঁপিয়ে পড়ে দিহানের শার্ট ভিজায়। কাঁদতে কাঁদতে বলে, সবাই খারাপ দিহান ভাই, সবাই খারাপ। আপনি আমার এইসব কথা আগে কেন বলেননি দিহান ভাই? আপনি যদি একটা বার বলতেন আপনি আমায় ভালোবাসেন তাহলে। রাত্রি বলতে পারে না। কাঁদতে কাঁদতে তার হিচকি উঠে যায়। দিহানও নীরবে অঝরধারে চোখের জল ফেলে। সে কাঁদতে কাঁদতে অপরাধের স্বরে বলে, আমার ভুল হয়েছে সোনা, আমার বড্ড ভুল হয়েছে। আমি যদি জানতাম তোমার এই ছোট্ট মনে আমার জন্য কত অভিমান পুষে রেখেছ, যদি জানতাম এই অভিমানে আস্তে আস্তে কীভাবে শেষ করছো নিজেকে, তাহলে আমার জীবন দিয়ে হলেও তোমার মতো অভিমান ভাঙাতাম আমি। আমাকে ছেড়ে তুমি যেও না রাত্রি, প্লিজ যেও না। আমি মরে যাব, আমি মরে যাব। রাত্রি দিহানের বুক থেকে মাথা তুলে দু হাতে দিহানের কোমর জড়িয়ে মাথাটা একটু উঁচু করে ওর চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে যে যেতেই হবে দিহান ভাই, এখন যে বড্ড দেরি হয়ে গেছে। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, সে কথা তুমি কখনোই জানতে পারোনি। আমি তোমাকে জানতে দিইনি। এখন যখন জানালাম তখন এটাও জেনে রাখো, আমি তোমাকে ছাড়া বোধহয় এই জন্মে থাকতে পারবো না। তোমার আগে আমার মরণ হোক রাত্রি, তোমার মৃত্যু দেখার ক্ষমতা যে আমার নেই। রাত্রি দিহানের মুখ চেপে ধরে অনুনয় করে বলে, দোহাই লাগে আপনার দিহান ভাই, এমনটা বলবেন না। এসব সহ্য হচ্ছে না আমার, এইসব কথা। দিহান মুখ থেকে রাত্রি হাত সরায়। রাত্রির কোমর পেঁচিয়ে ধরে বলে, আমি মনে প্রাণে চাই তোমার আগে আমার মরণ হোক। আমি আগে যেতে চাই সেখানে, তুমি আগে গেলে যে নিঃসঙ্গতায় ভুগবে সেখানে। তাই আমি আগে যেতে চাই। তারপর যখন তুমি যাবে আমার কাছে, তখন না হয় আমাদের প্রেম হবে, আমাদের প্রেম পূর্ণতা পাবে, পর জন্মে হবে দিবারাত্রির প্রেম। হ্যাঁ দিহান ভাই, দিবারাত্রির প্রেম হবে, দিবারাত্রির প্রেম পূর্ণতা পাবে পরলোকে। তবে আফসোস দিহান ভাই, যদি আগেই জানতে পারতাম আপনার ভালোবাসার কথা, তাহলে আমাদের প্রেম সারা দুনিয়াকে দেখাতে পারতাম। দিহান রাত্রির কথার বিরোধ করে বলে, এই পৃথিবীর মানুষগুলো না বড্ড নিষ্ঠুর। ওদের মতো খারাপ মানুষের অধিকার নেই দিবারাত্রির প্রেম দেখার। হ্যাঁ। রাত্রিকে দু হাতে পাজা কোলে করে কোলে তুলে নেয় দিহান। রাত্রি দিহানের গলা জড়িয়ে শুধায়, কি হলো? অনেক রাত হয়েছে, শোবে, চলো। উহু, কেন? ততক্ষণে দিহান রাত্রিকে নিয়ে খাটে এসে বসেছে। রাত্রি দু হাতে দিহানের গলা জড়িয়ে দিহানের বুকে মাথা গুজে বসে রয়েছে। সে এখনো দিহানের কোলেই বসে রয়েছে। দিহান তাকে নামাতে পারে না। দিহান জিজ্ঞেস করে, কি হলো? রাত্রি চোখে আবারও পানির এসে ভর করেছে। সে দিহানের বুকে মুখ গুজে কেঁদে ফেলে। দিহান বিচলিত কণ্ঠে শুধায়, এই শোনা, আমার কি বলছো? কাঁদছো কেন? রাত্রি কাঁদতে কাঁদতে বলে, দিহান ভাই আমার না খুব কষ্ট হচ্ছে। মনে হয় আমার হাতে আর সময় নেই। দিহান বিচলিত হয়। রাত্রিকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দেয়। বিচলিত কণ্ঠে শুধায়, কোথায় কোথায় কষ্ট হচ্ছে শোনো? রাত্রি দিহানের এই প্রশ্নের উত্তর দেয় না। দিহানের কাছে অনুনয়ে আবদার করে বলে, আমায় একটু আদর করবেন দিহান ভাই, আমি যে চিরকাল আপনার ভালোবাসার কাঙাল। এই শেষ মুহূর্তে আমায় একটু ভালোবাসবেন। রাত্রির কথা শুনে দিহানের বুকটা ধক করে ওঠে। অনাকাঙ্ক্ষিত একটা ভয় বয়ে যায় তার শরীরের প্রতিটি শিরায় উপশিরায়। শেষ সময় বলছে কেন মেয়েটা।
দিহান রাত্রির পাশে আধশোয়া হয়ে শুয়ে পড়ে। তপ্ত হাতটা রাখে রাত্রির ওই ঠান্ডা গালে। গালটা যেন একটু বেশিই ঠান্ডা মনে হয়। রাত্রির দিকে ঝুঁকে আলতো স্বরে বলে। রাত্রি। রাত্রি কিছু বলে না, শুধু ছলছল নয়নে চেয়ে থাকে দিহানের পানে। দিহানও তার পানে চেয়ে থাকে নির্নিমেষ। অতঃপর দিহান আরেকটু ঝুঁকে গিয়ে রাত্রির ওই গোলাপি নরম কোমল ওষ্ঠের ফাঁকে নিজের তপ্ত রুক্ষ অষ্টজোড়া গুজে দেয়। রাত্রি আবেশে চোখ বন্ধ করে নেয়। এতক্ষণ চোখের কোণে জমে থাকা পানিগুলো চোখের কোণ বেয়ে ঝরে পড়ে অনর্গল। একে একে মনে পড়তে থাকে এই ছোট্ট জীবনের সমস্ত স্মৃতি। ছোটবেলায় পরিবারের সাথে কাটানো সেই সুন্দর সময়গুলো, দিহানের সাথে কাটানো সেই অনন্য সুন্দর মুহূর্তগুলো। ছোট থেকে কাটানো সব মুহূর্তগুলো যেন হুড় হুড় করে এসে চোখের সামনে জমা হয়। স্মৃতিরা সব ধরা দেয় একই সময়। রাত্রি তখন একটা সুন্দর স্বপ্ন দেখে। ওই তো সে লাল টুকটুকে একটা শাড়ি পরে বসে আছে, দিহানের পাশে বসে আছে। দিহানের গায়েও সুন্দর কারুকার্য খচিত একখানা পাঞ্জাবি। সে হাসি হাসি মুখ নিয়ে রাত্রির দিকে চেয়ে আছে। রাত্রি লজ্জায় তার দিকে তাকাতে পারছে না। লজ্জা রাঙা রাত্রি মুখটা নিচু করে বসে আছে। চারপাশে সবাই রয়েছে, মা, বাবা, ফুফু, রিফাত ভাইয়া, দীপ্তিশা আপা, দাদিমা সবাই আছে। তাদের চোখে মুখেও খুশির ঝিলিক। একজন বৃদ্ধ লোক রাত্রিকে বারবার বলছে, বলো মা কবুল, কিন্তু রাত্রি লজ্জায় বলতে পারছে না। দিহান কবুল বলে দিব্যি দাঁত বের করে হাসছে। তার কি লজ্জা লাগছে না? রাত্রি আর চোখে একবার দিহানের দিকে তাকায়। দিহান তার দিকেই তাকিয়েছিল। রাত্রে তাকাতেই তাদের চোখাচোখি হয়। রাত্রিকে আরেকটু লজ্জা দিতেই বোধহয় দিহান রাত্রির দিকে ফিরে চোখ টিপে দেয়। রাত্রি লজ্জায় চোখ ফিরিয়ে নেয়। অবশেষে সে কবুল বলে। 3 কবুল বলে নিজেকে সঁপে দেয় দিহানের তরে। তখন সবাই সমস্বরে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। এই তো সে দুনিয়ার সব সুখ পেয়ে গেছে। আর কি চাই তার? না, আর কিচ্ছু চাই না তার। দুনিয়ার কাছে তার সব চাওয়া শেষ। যেটুকু পাওনা ছিল সেটুকুও বুঝি শেষ মুহূর্তে মিটিয়ে দিয়েছে দিহান। রাত্রি দিহানের রুক্ষ গালে আলতো করে হাত রাখে। দিহান তখন রাত্রির ওষ্ঠদয় ছেড়ে দেয়। মেয়েটার শরীর ঠান্ডা হয়ে আসছে, অসম্ভব রকম ঠান্ডা। সে ভরকায়, বিজলিত কণ্ঠে শুধায়, এই রাত্রি। রাত্রি ঠিক আছে তুমি? তোমার হাত পা এমন ঠান্ডা কেন রাত্রি? রাত্রি কিছু বলে না, শুধু হাসে। দিহান গালে আলতো চাপড় মেরে শুধায়, এই রাত্রি শুনছো আমার কথা? এরকম করে হাসছো কেন? কি হলো? কথা বলো। রাত্রির বোধহয় ঘোর কাটে। তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কণ্ঠ রোধ হয়ে আসছে। সে কথা বলতে পারছে না। এত কষ্ট হচ্ছে কেন? এত কষ্ট তো জীবনে কখনো হয়নি। মনে হচ্ছে তাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইছে অমানিসার অতলে গভীরে, যে অমানিসা থেকে সে ফিরতে পারবে না কভু। অমানিসার অতলে হারিয়ে যাবে চিরতরে। সে শক্ত করে দিহানকে জড়িয়ে ধরে, অতি কষ্ট করে বলে, আমি চলে যাচ্ছি দিহান ভাই। আমার খুব কষ্ট হচ্ছে দিহান ভাই, খুব। আমি সহ্য করতে পারছি না। আপনি একটু কষ্ট কমিয়ে দিন না আমার। দিহান আগলে নেয় রাত্রিকে, ভারী অবুঝের মতো বলে, যেও না রাত্রি, আর কিছুক্ষণ থেকে যাও না। আমাদের তো কথা হয়েছিল আমি আগে যাব। তাহলে তুমি আগে যাচ্ছ কেন? তুমি এখানে একা থাকতে পারবে না, যেও না। রাত্রির দেহ ততক্ষণে নিস্তেজ হয়ে পড়েছে। দিহানের কথা তার কানে যায় কিনা বোঝা যায় না। সে জোরে একবার শ্বাস টানে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে, সব। আস্তে আস্তে নিস্তেজ দেহটা আরো নিস্তেজ হয়ে পড়ে, তলিয়ে যায় অন্ধকারের অতলে, যে আধার থেকে আর কখনো দেখতে পারবে না এই দীপ্তি। দিহান বোঝে না, সে রাত্রির নিথর দেহটাকে জড়িয়ে ধরেই রাত্রিকে ডাকতে থাকে। রাত্রির কোনো সাড়া না পেয়ে নিজের বুকের সন্তর্পণে আগলে রাখা রাত্রির মাথাটা তোলে। রাত্রির চোখ বন্ধ, ঠোঁটের কোণে যেন হাসি ঝুলে রয়েছে। দিহান সেভাবেই নীরবে তাকিয়ে থাকে রাত্রির নিথর দেহটার দিকে। রাত্রির বরফ ঠান্ডা গালে হাত রেখে শুধায়, তুমি চলে গেলে রাত্রি, বললাম আমি একা যাব, কিন্তু আমার কথা তো শুনলেই না। ওখানে একা থাকতে তোমার কষ্ট হবে না? হবে তো। তোমার তো ওখানে একা থাকতে খুব কষ্ট হবে। না, আমি তোমাকে কষ্ট পেতে দেব না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট পেতে দেব না। দিহান কাঁদে না, বরং করে বসে এক ভয়ঙ্কর পাগলামি। সে চোখের জলটুকু মুছে প্যান্টের পকেট হাতড়িয়ে বের করে আনে ছোট্ট শিশিটা। তাতে গোটা গোটা ইংরেজি অক্ষরে লেখা পয়জন। শিশিটার মুখ খুলেই সময় বিলম্বিত না করে গালে ঢেলে দেয়। নিমিষেই শিশিটা খালি হয়ে যায়। তাতে থাকা তরলটুকু জায়গা করে নেয় উদরে। শিশিটা সে আজই কিনেছিল। মোড়ের দোকানে যখন বসেছিল তখন একজন ইঁদুর মারা বিষ কিনতে এসেছিল। কি মনে করে সেও বস্তুটা নিল, ভাগ্যিস নিয়েছিল, নয়তো রাত্রির কাছে যেতে যে দেরি হয়ে যেত তার।
দিহান এবার সোজা হয়ে শুয়ে পড়ে রাত্রির পাশে। রাত্রির নিথর দেহটা বুকে টেনে নেয়, রাত্রির কানে ফিসফিস করে শুধায়। আসছি আমি তোমার কাছে, তোমাকে আর কষ্ট পেতে দেবো না আমি। রাত্রির নিথর নিস্তেজ দেহটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে। আস্তে আস্তে তার দেহেরও শক্তিটুকু নিঃশেষ হয়ে আসে, একসময় চোখজোড়া বন্ধ করে নেয়। রাত্রির সাথে শান্তির ঘুম দেয়। আসলেই কি শান্তির? তবে একই সাথে একই যাত্রায় রাত্রির সাথে বিদায় নিয়ে চলে যায় এই নিঠুর পৃথিবী থেকে। বাইরে বাতাস বইছে শাসা গতিতে, বোধহয় ঝড় উঠবে। তীব্র বাতাসে জানালার পর্দাগুলো উড়ছে অহর্নিশ। জানালার পাশে রাখা রাত্রির পড়ার টেবিলে তার ব্যক্তিগত আতখোলা ডায়েরিটি পড়ে রয়েছে। আজও যথারীতি রাত্রি তার অনুভূতিগুলোকে ডায়েরির পাতা বদ্ধ করতে বসেছিল, তবে ভুলবশত সেটা খোলাই রয়েছে। বাতাসের প্রতাপে তার পৃষ্ঠাগুলো উঠতে চাইছে, তবে উঠতে পারছে না। খুলে রাখা পৃষ্ঠাটার মাঝ বরাবর চাপা দেওয়া রয়েছে সিলভার কালারের একখানা হাতঘড়ি। ঘড়িটা রাত্রি দিহানের জন্মদিন উপলক্ষে কিনেছিল, তবে আর দেওয়া হয়ে ওঠেনি। ওটা নিয়ে প্রতিদিন নাড়াচাড়া করতো রাত্রি, সময় ও সুযোগ খুঁজত দেওয়ার। তবে জীবন তাকে না দিয়েছে সেটা দেওয়ার সময়, আর না দিহানকে দিয়েছে সেটা নেওয়ার সময়। সেটা এখন চরম হেলায় পড়ে আছে রাত্রির অনুভূতি মিশ্রিত ওই ডায়েরির পাতায়।